রাজনীতির দুই হেভিওয়েট, একদিকে নরেন্দ্র মোদী আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনেই আজকে শহরের বুকে সভা করলেন, রোড শো করলেন এবং দুজনেই নিশানা করেছেন এর আগে একাধিকবার একে অপরকে। কিন্তু একই সঙ্গে ইভিএম খুললে শেষ পর্যন্ত মঙ্গলবারটা কার জন্য বয়ে আনবে তা বোঝা যাবে পরের মঙ্গলবার, যেদিন ভোটের ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু তার আগে অশোকনগরের সভা থেকে একেবারে তৃণমূল নেত্রীকে নাম করে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। দুর্নীতি, নারী নির্যাতন থেকে বিচার ব্যবস্থার একাংশকে তৃণমূলের যে নিশানা তার প্রসঙ্গ তুলে আক্রমণের সুর একেবারে সপ্তমে তুললেন প্রধানমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। এদিকে শেষ দফা ভোটের আগে মিনাখার এসডিপিও সহ আরো দুই প্রশাসনিক আধিকারিককে সরিয়ে দিল কমিশন। আগামী 1 ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, দেশে বিজেপির সেরা ফল হবে বাংলায়, অস্তিত্বের লড়াই তৃণমূলের, বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে যথেষ্ট আত্মপ্রত্যয়ী তিনি বলছেন, দেশে বিজেপি যা ফল করবে সেরা ফল, সব থেকে ভালো ফল এই বাংলা থেকে হতে চলেছে বিজেপি। 10 বছরে কেন্দ্রে দুর্নীতি নেই, বাংলায় দুর্নীতিগ্রস্তদের কালো টাকার এক্সরে করব। একদিকে যখন নিজের ভাবমূর্তিকে, কার্যত স্বচ্ছ ভাবমূর্তি, এটা সামনে আনার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাশাপাশি বিরোধীদের তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস তাদের একেবারে দুর্নীতির সঙ্গে কতটা আপোষ করছে এই অভিযোগ তুলে আক্রমণ শানাচ্ছেন প্রধানমন্ত্রী। বিচার ব্যবস্থার কণ্ঠরোধ করছে তৃণমূল, বিচারপতিদের পেছনে গুন্ডা ছাড়বেন নাকি, বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক রায়কে কেন্দ্র করে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থার একাংশকে নিশানা করেছেন। আজকে সেই প্রসঙ্গ তুলে সরাসরি আক্রমণ করলেন। নিজেদের ভোট ব্যাংকের জন্য সাধু সন্তদের অপমান, মোদীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে সাধু সন্তদের একাংশকে নিশানা করা তার প্রসঙ্গ প্রধানমন্ত্রী তুলেছেন। কয়েকদিন আগে আপনারা জানেন যে সাধু সন্তরা রীতিমতন রাস্তায় বেরিয়ে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদ করে, সেই প্রসঙ্গ আজকে টেনেছেন প্রধানমন্ত্রী। শেষ দফার আগে মিনাখার এসডিপিও, সুন্দরবনের এসপিকে বদলি কমিশনের। আপনারা জানেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিনাখার এসডিপিওর নাম একাধিকবার করেছেন, অভিযোগ তুলেছেন। আজকে কিন্তু 3 জন মোট আধিকারিক তাদের বদলির কথা বলল নির্বাচন কমিশন। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে সাম্প্রতিককালে সব থেকে বড় মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন, দেশের মধ্যে সব থেকে ভালো ফল বিজেপির হবে এই বাংলায়। কি বলেছেন দেখুন। बंगाल के चुनाव में टीएमसी पार्टी अस्तित्व की लड़ाई लड़ रही है। आपने देखा होगा पिछले असेंबली के चुनाव में हम 3 थे, 3 में से बंगाल की जनता ने हमें 80 पर पहुंचा दिया। हमें लोकसभा के अंदर भारी बहुमत पिछले चुनाव में मिला था। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है और पश्चिम बंगाल का चुनाव एक तरफा है, जनता जनार्दन उसको लीड कर रही है और उसके कारण सरकार में बैठे हुए लोग, टीएमसी के लोग बौखलाए हुए हैं। लगातार हत्याएं हो रहे हैं, हमले हो रहे हैं, भाजपा कार्यकर्ताओं को चुनाव के पहले जेलों में बंद कर दिया जा रहा है। ये सारे जुल्मों के बावजूद भी मतदान भी जनता ज़्यादा कर रही है और वोट भी ज़्यादा हो रहा है। রাহুল চক্রবর্তীকে দিয়ে আলোচনা শুরু করব। রাহুলদা, একাধিক বিজেপির শীর্ষস্থানীয় নেতা নেতৃত্ব একাধিকবার এই কথা বলেছেন যে বাংলায় বিজেপির ফল ভালো হবে। অমিত শাহ তো বারে বারে বলেছেন যে অন্তত 30টা আসন তো তারা বাংলায় পেতেই চলেছেন। কিন্তু আমি বলছি, এই মন্তব্য বিজেপির কোনো নেতা এ যাবৎ কাল পর্যন্ত করেনি যে বিজেপি দেশে যা ফল করবে সব থেকে ভালো ফল করতে চলেছে বাংলায়। মানে নরেন্দ্র মোদীর দুটো মন্তব্য এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এক, যেটা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে এনডিএ এবারে 400 পার করবে, আর দ্বিতীয়ত যে মন্তব্য আজকে আপনি কিছুক্ষণ আগে শুনলেন, সেটা হচ্ছে দেশের মধ্যে সব থেকে ভালো ফল হবে বিজেপির এই বাংলায়। শুভ্র, তোমার গত 2021 সালের কথা মনে আছে? আর কবিতার লাইন মনে পড়ছে আমার, মাইকেলের, আশার চলনে পড়ি। আশা করতেই পারে, এমন আশা করেছিল, সে আশা ছিল, ভালোবাসা ছিল। আশা থাকবে না, ভালোবাসাও থাকবে না, সেটা পরের কথা। কিন্তু তুমি দেখো 2021 দাঁড়িয়েও প্রধানমন্ত্রী কি বলেছিলেন? 2 इस बार 200 পার। অমিত শাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন কি ক্যাডাররা ভো ভো করে কুড়ি উড়িয়ে দেবে। আলটিমেটলি কারা ভো হয়ে গেল, আলটিমেটলি কারা পগাল পার হয়ে গেল। 200 পার 400 পার ছেড়ে দাও শুভ্র, আজকে দাঁড়িয়ে বিগত দিনে 2021 সালেও যারা রেগুলার ডেলি প্যাসেঞ্জারি করেছে, যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুরো বাকি ক্যাবিনেটটা বাংলায় উঠে এসেছিল এই 5 ফুট 4 ইঞ্চির মহিলাকে পরাস্ত করার জন্য, পারেনি করতে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা ঘুরে দাঁড়িয়েছিল এবং যে বিজয়রাজ চলছিল ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে জুড়ে সেটা থমকে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। 3 থেকে 77 প্রধানমন্ত্রী বলছেন 16তে ছিল 3, তারপরে 21 হলো 77। তুমি কোন জাদু বলে দাঁড়িয়ে আজকে বলছে বাংলা থেকে সবচেয়ে বেশি ভোট পাবে? আজকে সারা ভারতবর্ষের পার তলায় মাটি নেই। নির্বাচন কমিশন 1,04,00,000 ভোটের গড়মিল দেখাতে পারছে না। 11 দিন পর বলছে 6.4% ভোট বেড়ে গেছে। কত রাজ্যের কত রকম কারসাজি চলছে, জানি না ইভিএমে কি হচ্ছে আজকে। তারপরও যেখানে বলছে কম ভোটিং হয়েছে এবং যারা বিজেপির নেতারা ঘুরিয়ে যে প্রশ্নটা করছে রাজশ্রী সেটা হচ্ছে এই যে সব থেকে ভালো ফল হবে বাংলায়, তার পেছনে কি রাহুলদের বক্তব্য অনুযায়ী কোট আনকোট কোনো কারসাজি আছে নাকি? এই বক্তব্যের থেকেই আমার সেই পুরনো মমতা ব্যানার্জির সাইন্টিফিক রিগিং, ম্যানমেড রিগিং এগুলো মনে পড়ে যাচ্ছে। এগুলো মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির দলের লোকেরা তখনই বলেন যখন ওনারা বুঝতে পেরে যান ব্যাপারটা কি হতে দাঁড়াচ্ছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এতদিন কি জানা বলা হলো দিল্লি যাবে হাওয়াই চটি, মমতা এখনো অটো প্রচার করে যাচ্ছে। কালকেই যাদবপুরে গেছিলাম, ওই যাদবপুরে সবাই বলছে ভারতকে দিশারি দেখাবে বাংলা, হাওয়াই চটি দিল্লি যাবে, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে বলে যাচ্ছে। আচ্ছা 42টা আসন নিয়ে মমতা ব্যানার্জি লড়ছেন, সব ঠিক আছে। মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে, মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষের কোন কোন জায়গায় মমতা ব্যানার্জি মহামৈত্র সভা করেছে, কবার গিয়েছে আপনি একবার বলুন তো। আপনার যদি মনে হয়ে থাকে যে মমতা ব্যানার্জি দলের কেউ যদি এটা বুঝতে পারে যে কেন্দ্রের সরকার বদল হতে যাচ্ছে, তাহলে এই মহামৈত্র এই মমতা ব্যানার্জিরা ত্রিং ব্রিং করে গোটা ভারতবর্ষ লাপি 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 গালি দিয়ে বেড়াতো, ঘরের মধ্যে ঢুকে বসে আছে, কারণ জানে নিজেরাই হেরে যাচ্ছে নিজেদের। ভুল করছি, ওরা দাঁড়িয়ে ইন্ডিয়া জোট লড়ছে তো। আজকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন কিসের উপর ভিত্তি করে বিজেপিকে ভোট দেবে মানুষ? কি জন্য ভোট দেবে? রেকর্ড মূল্যবৃদ্ধি আজকে বেকারত্ব রেকর্ড ছেড়েছে বলে কিসের জন্য মানুষের নাবিশ্বাস হচ্ছে? আমি এখানে শুভময় মৈত্রের কাছে আসবো। বেশ 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 আমি এখানে বেশ 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 আশার ছলনে কে ভাবছে কে আশাবাদী এবং সত্যি কার বক্তব্যের মধ্যে সারবত্তা আছে সে তো 4 তারিখ যখন ইভিএম খুলবে সেটা বোঝা যাবে। কিন্তু আমি বলছি দুটো বক্তব্যের শুভময়দা আপনি পাশাপাশি রাখুন। গতকাল বড়বাজারে যখন জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তিনি বলছেন যে 200 আচ্ছা বড়বাজারে বলছেন যে মোদি ক্ষমতায় ফিরবেন কিনা জানা নেই। আমি বলছি তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আত্মপ্রত্যয়ের সঙ্গে বলেছিলেন যে 200 পেরোবে কিনা সন্দেহ, এবার আর 400 পার হবে না, পগার পার হবে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলছেন যে মোদি ক্ষমতায় ফিরবেন কিনা জানা নেই। বিরোধীরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাস কি তাহলে কোথাও ধাক্কা খেলো? তার পাশাপাশি রাখুন নরেন্দ্র মোদীর আজকের মন্তব্য, যেখানে তিনি বলছেন বাংলায় সব থেকে ভালো ফল হবে। কিসের ভিত্তিতে এই দুটো মন্তব্যকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? দেখুন, প্রথম বক্তব্য হচ্ছে আপনি যে কথাটি বললেন একেবারে প্রণব মুখার্জি ওই কথাটি বারবার বলতেন যে একটি নির্বাচনকে বোঝা যায় তার ফল প্রকাশের পর, এবং সেটুকু আমাদের অপেক্ষা করতেই হবে। এবং একই সঙ্গে দুটো জিনিস বলতে হবে যে নরেন্দ্র মোদী মহাশয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় এরা দুজনে কিন্তু এই নির্বাচনের আগে যে পরিমাণ পরিশ্রম করছেন এটা অন্য যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীদের দেখার মতো। আজকে তো পশ্চিমবঙ্গের তৃণমূলের অনেক নেতা উঠে আসছেন বা বিজেপিরও অনেক নেতা উঠে আসছেন, তারা একটু লক্ষ্য করে দেখতে পারেন যে কিভাবে তারা দুজন মিলে তাদের সম্পূর্ণ সময় সম্পূর্ণ পরিশ্রমটা তাদের দলের জন্য দিচ্ছেন, অর্থাৎ ফুল টাইম রাজনীতি তারা করেন। তাদের রাজনীতি কেউ সমর্থন নাও করতে পারে। এবার আসনের সংখ্যায় যদি আসা যায়, সত্যি তো রাজনৈতিক নেতারা যে কথাটা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী দুজনেই যত বড় নেতাই হোক একসঙ্গে দুজনের কথা সত্যি হতে পারে না, একেবারে অঙ্ক সেখানে আসছে। অর্থাৎ তাদের মধ্যে দুজনেই ভোট প্রচার করছেন এবং এই প্রচারের জায়গায় এসে যেমন একটা আসনের কথা আছে, সেই সঙ্গে কিন্তু বারবার আমরা যে প্রশ্নটা তুলছি যে প্রশ্নগুলো নরেন্দ্র মোদী প্রশ্ন ধেয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন ধেয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর দিকে। আসনের হিসাব হচ্ছে নরেন্দ্র মোদী যখন বলছেন পশ্চিমবঙ্গে বিজেপি ভারতের মধ্যে সবচেয়ে ভালো ফল করবে, তখন তার অন্য ব্যঞ্জনার কথাটা রাহুল গান্ধী কেন বললেন না, রাহুল চক্রবর্তী কেন বললেন না বুঝলাম না। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের রেজাল্টটাই যদি সবচেয়ে ভালো হয় তাহলে গোটা ভারতের ফলাফলটা কি হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি বিজেপি এটা বলার পর 30-এর কম আসন পায় তাহলে কিন্তু নরেন্দ্র মোদীর এই বক্তব্যের ব্যঞ্জনা সম্পূর্ণ উল্টো হয়ে যাবে। তবে একটা জিনিস একেবারে পরিষ্কার, তৃণমূল এবং বিজেপি তারা পরস্পরের প্রতি যে আক্রমণ শানানোর জায়গাটা, যাতে তৃতীয় পক্ষের ভোটটা না বাড়ে, এই কৌশল কিন্তু অত্যন্ত ভালো। আমি তাহলে তৃতীয় পক্ষের প্রসঙ্গ তুলেছেন, আমি তৃতীয় পক্ষের কাছেই আসি। চয়ন ভট্টাচার্য, আমাদের চয়নদা বারে বারে এবার তো অনেক বেশি মাত্রায় আপনারা যেটা দাবি করেছেন যে একেবারে ইয়াং ফ্রেশ ব্লাডকে এবারে ভোট ময়দানে আপনারা অবতীর্ণ করিয়েছেন, এবারে যে বাইনারি সেই বাইনারিটা ভাঙবে যথেষ্ট আশাবাদী। কিন্তু নরেন্দ্র মোদীর বক্তব্যের মধ্যে যদি কোনো সত্যতা থাকে যে বিজেপি
সব থেকে ভালো ফল করতে চলেছে দেশের মধ্যে, তার মানে উল্টোটা এইটা দাঁড়ায়, তার মানে তৃণমূল সব থেকে খারাপ ফল করতে চলেছে। আমি বলছি এটাও সেই বাইনারির মধ্যেই পড়ে যাচ্ছে, আয়দার তৃণমূল অথবা বিজেপি। ভাঙার কোনো ইঙ্গিত কি পাচ্ছেন? খুব স্পষ্টভাবেই বলছি, এই দুজনের কথাবার্তা আপনি শুনবেন। লাস্ট যে ভাষণগুলো আপনারা দেখিয়েছেন, রুটি রুজি দৈনন্দিন জীবন জীবিকার কথা কেউ বলছেন না, আমরাই আপনার বলছি। এক দুই, যেটা আপনি বলতে পারেন, যেটা রাহুল বললেন খুব তাৎপর্যপূর্ণভাবে, নরেন্দ্র মোদী যা সময় দিচ্ছেন এই পশ্চিমবাংলায়, এটা শুভময় লক্ষ্য করেছেন যে এত সময় দিচ্ছেন তার কারণ, এবং এই সবচেয়ে বেশি ভালো ফল করবে এই বলে তিনি তার কর্মীদেরকে উজ্জীবিত করতে চাইছেন। কারণ পশ্চিমবঙ্গের ওপরে অনেকটা নির্ভর করছে তার সর্বভারতীয় সাফল্য। এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যথেষ্ট সহযোগিতা করেছেন এই সাধু সন্তদের আক্রমণ করে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করে, যে কারণে রাস্তায় নেমে ওই গেরুয়াধারী সাধুরা একদম পুরো রাজনৈতিক স্লোগান দিচ্ছেন। এই জায়গাগুলো তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আরও অনেক কিছু ধর্ম আর রাজনীতিকে এক জায়গায় মিলিয়ে এমন যে জায়গাটায় নিয়ে গেলেন, সেটা কোনো এই নির্বাচনে, সাম্প্রতিক নির্বাচনে ওনাদের স্তরে, সর্বোচ্চ স্তরে যারা রয়েছেন দুটো রাজনৈতিক দলে, তাদের কাছ থেকে অভিপ্রেত ছিল না। কিন্তু আমরা খুব স্পষ্টভাবে বলছি, ভয় পেয়েছেন। ভয় না পেলে গত পরশুদিন মীনাক্ষী মুখার্জিকে আটকাতেন না, ওখানে ঢুকতেই দিলেন। ওটা কোনো নিষিদ্ধ জায়গা নাকি? ওটা কোনো নিষিদ্ধ জায়গা? কোনো দক্ষিণ কলকাতায় আমাদের কমরেডদের যে প্রচার, সেটাকে আটকে দেওয়া হলো। কেন আটকানো হচ্ছে? বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আজকে বেশ চয়নদা বলছেন যে একে অপরের সুবিধা করে দিচ্ছে নরেন্দ্র মোদী একদিকে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ এটাই, নরেন্দ্র মোদী আজকে আবার বলছেন যে সিপিএমকে ভোট দেওয়া মানে সেই ভোট আসলে তৃণমূলকে দেওয়া। আমরা দেখাবো মুদ্রার এপিট ওপিট, একদিকে সিপিএম আর একদিকে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিচারপতি এবং বিচার ব্যবস্থার একাংশকে আক্রমণ, সেই প্রসঙ্গ তুলে আজকে তৃণমূলকে কিভাবে নিশানা করলেন প্রধানমন্ত্রী, দেখুন। कि कोर्ट के इस फैसले का उसके बाद ये टीएमसी की सीएम क्या क्या बोल रही है, उनका क्या रवैया है, मैं तो हैरान हूं। यहां के जजों की नीयत पर सवाल उठाए जा रहे हैं, हमारी न्याय व्यवस्था पर सवाल उठाए जा रहे हैं, हमारी न्यायपालिका पर सवाल उठाए जा रहे हैं। मैं जरा टीएमसी वालों से पूछना चाहता हूं, अब क्या जजों के पीछे भी अपने गुंडे छोड़ दोगे क्या? पूरा देश देख रहा है कि कैसे टीएमसी बंगाल में न्यायपालिका का गला गौंट रही है। রাহুলদা, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, নরেন্দ্র মোদী বলছেন রাজ্যের সিএম বলছেন না, তিনি বলছেন তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী। তার মানে বিচারপতি এবং বিচার ব্যবস্থার একাংশকে আক্রমণ করার পর হয়তো অনেকে এইভাবে ব্যাখ্যা করতে পারেন, প্রধানমন্ত্রীর মনে হয়েছে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী কম, তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী হিসেবে বেশি ভূমিকা পালন করেছেন। তীব্র নিন্দা করছেন, বলছেন বিচারপতিদের পেছনে কি গুন্ডা লেলিয়ে দেবেন নাকি এরপরে? দেখো, বিচার ব্যবস্থা নিয়ে কোনো কথা বলা আমার এখানে সমীচীন বলে মনে হয় না। আজকে প্রধানমন্ত্রী যেভাবে কথাগুলো বলছেন, উনি আজকে প্রধানমন্ত্রীর জায়গায় বসে উনি কি একবার ভেবে দেখেছেন? একজন বিচারপতি এখানে নিজে থেকে বলছেন, নিজে উক্তি করছেন যে আমার সাথে বিজেপির যোগাযোগ ছিল, বিজেপি আমায় যোগাযোগ করেছে, আমি বিজেপিকে যোগাযোগ করেছি। আজকে যদি একজন বিচারপতি এই কথাটা বলে ব্যক্ত করেন, এবং আজকে আমি জানি না, আপনি শুধু রায়ের আপনি বলছেন, এই কথাটাও বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই কথা আপনি ভুলে যাননি আমি নিশ্চিত। কলকাতা হাইকোর্টকে দেশ থেকে তুলে দেওয়া উচিত, ভারতবর্ষ থেকে। আমি তোমায় বলছি, মন্তব্য হতে পারে। আমি তোমায় বলছি, দেখো, আমি তোমায় বলছি, বিচারালয়ের জায়গায় দাঁড়িয়ে আমরা একটা নিরপেক্ষ বিচারালয় আশা করি, একদম নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে। আপনার রায় নিয়ে প্রশ্ন থাকতে পারে তো, তার নিয়ে কোনো সমস্যা নেই। তার জন্য বিচার ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে যদি কোনো বিচারপতি পরবর্তীকালে যেটা পদ্ধতি দেখলাম, যদি এই মাইন্ডসেটটা প্রথম থেকে থাকে, তাহলে তার সমস্যা। যে কোনো বিচারের আগে মানুষ তো সংকেত হবে, ভাববে যে এখানে এনার মনে কি প্লে চলছে, এনার থট প্রসেসটা কি। এইটা তো ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। না, আমি বলছি যখন রায়টা পক্ষে যাচ্ছে, সুপ্রিম কোর্টের রায় যখন পক্ষে যাচ্ছে, তখন সেটা হচ্ছে তাতে আপনি তৃপ্ত হচ্ছেন। আর যেই মুহূর্তে কলকাতা হাইকোর্ট বাতিল করে দিচ্ছে, তখন মনে হচ্ছে যে বিজেপির পার্টি অফিস থেকে ড্রাফট করে দিয়েছে, সেই রায় দেওয়া হচ্ছে। আজকে যদি তাই হতো শুভ, তাহলে আমরা যখনই সর্বোচ্চ ন্যায়ালয়ে গেছি, প্রতি জায়গা থেকে এগুলো হয়েছে। না, আমরা যখন চ্যালেঞ্জ করে গেছি, প্রত্যেকটা জায়গা থেকে হলো কি করে না হওয়াতে নয়, এটা হচ্ছে বিচারপতিদের নিয়ে সিঙ্গল আউট করে আক্রমণ করছে। রাজস্বী, কিভাবে বিচারপতিদের একাংশকে একেবারে সিঙ্গল আউট করে টার্গেট করা হচ্ছে? সাম্প্রতিক আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে
ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত যে রায় তার প্রসঙ্গ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যিনি শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছেন তার বেঞ্চ ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত রায় দিচ্ছে, মানে রায়ের সমালোচনা তো রয়েছে, পাশাপাশি যিনি রায়টা দিচ্ছেন তাদের পর্যন্ত নিশানা করা হচ্ছে। শুধু তাই নয়, আমি হাইকোর্টের রায় মানি না, কোর্টের রায় মানি না, এটা কোট আনকোট মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। বিজেপির রায়, হ্যাঁ বিজেপির রায়, রায় এটা বক্তব্য মানি না। দেখুন, জাস্টিস রাজশেখর মান্থার বাড়ির বাইরে পোস্টার লাগানো, মদন মিত্র বেল পাচ্ছে না বলে জজদেরকে ঘেরাও করে সারা রাত অবধি রেখে দেওয়া, এগুলো আমরা এখানে দেখেছি। এদিকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন সময় রক্ষা কবচ পেয়েছেন, বিভিন্ন সময় তৃণমূলের পক্ষে যে সমস্ত রায়গুলো গিয়েছে, এগুলো নিয়ে কিন্তু তখন কোনো রকম কোনো কথা নেই। এদের হচ্ছে কি কথা, পঞ্চায়েতে আমাদের বাহিনী চাই না বলে সুপ্রিম কোর্টে চলে গেল, সেখানে থাপ্পড় খেলো, তাই না সেটা হয়ে গেল বিজেপির রায়। কেষ্টকে কেন জামিন দেওয়া হচ্ছে না, চলে গেল সুপ্রিম কোর্টে, আবার একখানা থাপ্পড় খেয়ে নিল। এরকম করতে এই যে থাপ্পড়গুলো খাচ্ছে, এতগুলো কোর্টে যাচ্ছে, কিন্তু একবারের জন্য কিন্তু কোর্টে যাচ্ছে না যে আমরা এতগুলো, এই যে বলছে না কেন্দ্রের বঞ্চনা, 100 দিনের টাকা পাচ্ছি না, এটা নিয়ে কিন্তু কিছুতেই কোর্টে যাচ্ছে না। কিরকম অদ্ভুত একখানা দুমুখ ধরনের একটা রাজনৈতিক দল, আপনি ভাবুন, এটাকে নিয়ে যাচ্ছে না। এবারে যে এই রাজ্যে আমরা অতীতে তো দেখেছি অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা, এটাও জজদের সম্বন্ধে বলা হয়েছিল। তো সেই একই ট্র্যাডিশন, জ্যোতিবাবুর একদম শ্রেষ্ঠ ছাত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা সিপিএম করছে, জাস্ট তো রংটা বদল হয়েছে, দুটো তো আলাদা কিছু নয়। এই মুদ্রার এপিট আর ওপিট। প্রাইম মিনিস্টার তো ঠিক কথাই বলেছেন, সিপিএম কে ভোট দেওয়া মানে হচ্ছে তৃণমূলকে ভোট দেওয়া, ঘুরিয়ে নাক দেখানো, তৃণমূল তাদের ভোটটা আমি সিপিএম এর প্রতিনিধির কাছেও আসবো, কিন্তু তার আগে এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে দুর্নীতি নিঃসন্দেহে এই 2024 লোকসভা নির্বাচনে দুর্নীতি একটা অত্যন্ত বড় ইস্যু। আজকে আবার দুর্নীতির প্রশ্নে একটা নতুন স্লোগান দিয়েছেন প্রধানমন্ত্রী, দেখুন। इन भ्रष्टाचारियों की, काले धन की, गंदी कमाई की अब मैं उसका एक्सरे निकालूंगा। ऐसा एक्सरे कि इनकी आने वाली पीढ़ियां भी भ्रष्टाचार करने से पहले 100 बार सोचेगी। বিরোধীরা যখন তার দলকে দুর্নীতির ওয়াশিং মেশিন বলে কটাক্ষ করে, ইডি সিবিআইকে বিজেপির বিরোধীদের শেষ করার এজেন্সি বলে ব্যঙ্গ করে, তখন পাল্টা এবারে লোকসভা নির্বাচনের প্রচারে আগাগোড়া নিজের দুর্নীতি বিরোধী ভাবমূর্তি জনসাধারণের সামনে তুলে ধরার চেষ্টা করে চলেছেন নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের লাস্ট ল্যাপে এসে দুর্নীতি ইস্যুতে ফের বিরোধীদের হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী। ইডির বাজেয়াপ্ত করা টাকা চাকরিহারাদের কাছে ফেরানো যায় কিনা সে ব্যাপারে ভাবনা চিন্তা করছেন বলে আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার শেষ দফা ভোটের আগে বাংলায় প্রচারে এসে তা নিয়ে নতুন স্লোগানও বেঁধে দিলেন প্রধানমন্ত্রী। 10 साल पहले जब आपने मुझे अवसर दिया था तो मैंने गारंटी दी थी, पूरे देश को गारंटी दी थी, न खाऊंगा न खाने दूंगा। अब मोदी देश को और पश्चिम बंगाल को खास एक और बड़ी गारंटी दे रहा है, जिसने खाया है उससे बाहर निकालूंगा और जिसका खाया है उसको मैं लौटाऊंगा। উনি যে এতদিন ধরে বলে যাচ্ছেন খেয়েছে খেয়েছে খেয়েছে, আরে খাওয়াটা প্রমাণ করতে তো এখনো পারলো না, ওই খিচমেরি ফটোর মতো রয়ে গেল। ফটোটা তোলার জন্য যতটুকু বলা ততটুকুই রইল, প্রমাণটা কোথায় করতে পারলো? এটা তো নরেন্দ্র মোদীর ব্যর্থতা, ভারতীয় জনতা পার্টির ব্যর্থতা। এতদিন ধরে কখনো ট্রায়াল চলে নাকি? अब तक लगभग 17,000 करोड़ रुपया, आंकड़ा याद रखेंगे, जो लोगों से लूटा गया था, ऐसे 17,000 करोड़ रुपया उन लोगों को मैं वापस दे चुका हूं, लौटा चुका हूं। बंगाल में भी आपका लूटा हुआ धन आपको वापस मिले, मैं उसके लिए पूरी कोशिश कर रहा हूं। দুর্নীতির পাহাড় জমেছে বিজেপি, কিন্তু এখানকার কায়দার মতে পার্লামেন্টে সেটা নিয়ে আলোচনা হবে না, তদন্ত হবে না, এবং কোটি কোটি টাকা খরচা করে কোর্টে গিয়ে সেটাকে ডিলে করার চেষ্টা করা হবে প্রসেসকে।
সুতরাং ওনার মুখে আর এটা না খাউঙ্গা না খানে দুঙ্গা মানায় না। আর মাত্র এক দফা ভোট বাকি, ঠিক এক সপ্তাহ পর ফল ঘোষণা। সাধারণ মানুষ কার স্লোগানে ভরসা রেখেছেন সেটা বোঝা যাবে আগামী সপ্তাহে মঙ্গলবারই। সমীরণ পাল, হিন্দোল দে, এবিপি আনন্দ। তার মানে চয়নদা, প্রধানমন্ত্রীর বক্তব্যকে যদি এইভাবে দেখেন যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস, সিপিএমকে ভোট দেওয়া মানে দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে ভোট দেওয়া, তার মানে হচ্ছে সিপিএমও দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতির বিরুদ্ধেই তো প্রধানমন্ত্রী লড়াই করছেন। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী লড়াই করছেন, সে তো আমরা পিএম কেয়ার ফান্ডের কাণ্ডকারখানা থেকেই বুঝতে পারছি। কোনো প্রশ্ন তোলা যাবে না। আদালত থেকে এই রক্ষা কবচের জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। দ্বিতীয়, প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি, তিনি বলছেন যে এটা জিজ্ঞাসা করা যাবে না। সবচেয়ে মুশকিল যেটা দাঁড়িয়েছে কি জানেন তো, এই যে ইলেকটোরাল বন্ড নিয়ে যেসব ধরনের কথাবার্তাগুলো আমার সামনে চলে এসেছে, সেটা কোর্ট না থাকলে হতো না। কোর্ট সম্পর্কে এদের কথাবার্তাগুলো অদ্ভুত শুনতে লাগছে। 17ই জানুয়ারি 2018 একদল বিচারপতি পরিষ্কার, 4 জন বিচারপতি কলেজিয়াম ব্যবস্থাকে তছনছ করার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলছেন 2019-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে। এবং এখন আমরা মনে করতে পারছি যে এই প্রশ্ন বিচারপতি বিজেপি তথা নরেন্দ্র মোদী বলেছিলেন। অতি সক্রিয়তা নিয়ে তো সুপ্রিম কোর্টের অতি সক্রিয়তা নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন। এবং শবরীমালা নিয়ে, তোমার মনে থাকতে পারে শুধু যে শবরীমালা নিয়ে যখন কথা হচ্ছে যে জনগণের সেন্টিমেন্টকে বুঝে নিয়ে রায় দেওয়া উচিত, আমরা বলছি যে প্রধানমন্ত্রী দুর্নীতি ঠেকাতে পারেননি। দুর্নীতি ঠেকাতে পারলে শুভেন্দু অধিকারীকে নিতেন না। এবং আজকে দুর্নীতির যে পশ্চিমবাংলায় 2 শীর্ষ মাথা আছেন, এই মুখ্যমন্ত্রী এবং ডায়মন্ড হারবারের সাংসদ, তারাও আমি এইখানে একবার দর্শকদের সরাসরি দেখাতে চাইবো বেহালা চৌরাস্তা থেকে সরাসরি মুখ্যমন্ত্রী কি বলছেন। উঠলো, দঙ্গ হয়ে চলে গেল, জোকায় উঠলো, ধর্মতলায় চলে গেল, ওইখানে একটু খিচি রেখে দিয়েছে, মানে একটু একটু করে। আর উদ্বোধন করার টাইম পাবে না, এবার আর আসছে না, এবার আর আসছে না। তো আবার কি করে আর উদ্বোধন করবে? আসছেই তো না। শুনে রাখুন, বেহালা পূর্বে খুঁজে খুঁজে বের করেছিলাম একটা জমি, সত্যজিৎ রায় স্টেডিয়াম, যান দেখে আসুন। পুরো ইনসাইড ইনডোর গেমস, কিভাবে ইনডোর স্টেডিয়াম করে দিতে হয়, রেলের জায়গা খুঁজে করে দিয়ে গেছিলাম। আজকে বেহালার মানুষ বলুন তো, বেহালায় হ্যাঁ আপনারা আমাদের অনেক কাউন্সিলর দিয়েছেন, আমি গর্বিত, কিন্তু একথা কি সত্যি নয়? বেহালায় আগে একটুতেই 1 কোমর জল দাঁড়িয়ে থাকতো। আজকে নিকাশি ব্যবস্থার পেছনে 3টে পাম্পিং স্টেশন তৈরি করে দেওয়ার জন্য আজকে 1035 কোটি টাকা খরচা করার জন্য আজকে বেহালায় এই যে সাইক্লোন হলো, আপনারা দেখলেন তো সাইক্লোন। কলকাতাতে 24 ঘন্টাও জল জমেছিল, আর দিল্লি হলে 5 দিনে জল যেত না, চেন্নাই হলেও যেত না। আজকে কলকাতার যে উন্নয়ন, বাংলার যে উন্নয়ন, হিংসুটেগুলো চোখে দেখতে পায় না, তাই হিংসুটেগুলো উচ্চে করে বেড়ায়। আজও বলে গেছে, কি বলে গেছে শুনুন। আমি এমন কথা নিশ্চয়ই বলবো না যেটা আমি করিনি, আমি এমন কথা নিশ্চয়ই বলবো না যেটা আমি করতে পারবো না, আমি এমন কথা নিশ্চয়ই বলবো না যা আমার মুখ দিয়ে বেরোনো শোভা পায় না। মনে রাখবেন, মানুষের কথা বলার কথাগুলো সৌজন্যতা বোধ থাকে। পরশুদিন সাইক্লোন এলো রাতে, কাল 8টার পর অবশ্য সাইক্লোনটা থেমে গেছে। এর মধ্যে আপনারা কি জানেন, কেউ তো বুঝতেও পারেননি, প্রায় 46 লক্ষ লোককে তুলে তাদের জীবন বাঁচিয়েছি আমরা। 7 জন মারা গিয়েছে পোল পড়ে আর গাছ পড়ে আর কাজ করতে গিয়ে। কিন্তু এটা সময় মতো যদি ব্যবস্থা আমরা না নিতাম, মনে রাখবেন কয়েক লক্ষ লোক মারা যেতে পারত। প্রশাসন তার সাধ্যমতো কাজ করেছে, আর আমি এটাকে কন্টিনিউয়াস মনিটরিং করেছি। ববিও করেছে, দেবারাও করেছে। ফুল নাইট ওরা কর্পোরেশনে বসেছিল যে গাছ পড়লেই গাছ কাটবে বা জল জমলেই পাম্প দিয়ে যতটা সম্ভব জল টেনে নেবে। এবং যে 46 লক্ষ লোককে আমরা তুলে এনেছিলাম রিলিফ ক্যাম্পে, তাদের মধ্যে অনেকেই বাড়ি ফিরে গেছে, থ্যাংক গড। প্রতিবার আসলে বাংলা নদীমাতৃকার দেশ, তাই দেখবেন বাংলায় সাইক্লোনটা প্রতি বছর হয়।
আমাদের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যায়। এই টাকা তো কেউ দেয় না। কখনো আমফান, কখনো বুলবুল, কখনো সুনামি, কত হচ্ছে। আমি এই জন্যে বললাম, কখনো কখনো কোনো কথা বলার শোভা পায়, কখনো কখনো পায় না। আমি কারেন্ট আপডেট আপনাদের দিচ্ছি, এতক্ষণে অবশ্য শুনেই নিয়েছেন। শুনে রাখুন, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, ন্যাচারালি প্রধানমন্ত্রী কথাটা হয়তো 7-8 দিন বলতে পারবেন, তারপরে এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে। তিনি কাকদ্বীপের মিটিংয়ে দাঁড়িয়ে বলছেন, সাইক্লোন তো হাম দিল্লি সে बैठ के मॉनिटरिंग किया। এত ঝুটা! আপনি বলুন, এত মিথ্যে কথা বলা শোভা পায়? আর এনডিআরএফ আমায় দেখাচ্ছে, এনডিআরএফ, এনডিআরএফ একটা কাজ করলে আমাদের টাকা দিতে হয়, বিনা পয়সায় করে না। তার কারণ, আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন এনডিআরএফ এর সাথে চুক্তি করে রাজ্যগুলোতে করে দিয়েছিলাম। কতটুকু জানেন আপনি? আপনি তো গুজরাটে মুখ্যমন্ত্রী হয়েছেন, দাঙ্গা করেছেন। তারপরে দাঙ্গা করার পর আপনি প্রধানমন্ত্রী যখন হলেন, তার আগে আপনি দেশকে চিনতেন না, সারা দেশে খবর রাখতেন না। আর আমি মুখ্যমন্ত্রী হবার আগে, আমি কিন্তু মনে রাখবেন, আমি নিজে 2 বার রেল মিনিস্টার হয়েছিলাম আপনাদের আশীর্বাদের শুভেচ্ছায় দোয়ায়। আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম, আমি ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম। এটা মনে রাখবেন। অনেকে ভুলে যেতে পারে, মনে করিয়ে দেওয়ার জন্য বলছি। সুব্রত ভট্টাচার্য অর্জুন অ্যাওয়ার্ড কার হাত দিয়ে নিয়েছিল? আমার হাত দিয়ে নিয়েছিল। সাইনি আব্রাহাম তখন খেলতো। একদিন আমি বললাম, সাইনি তুমি খেলছো না কেন ভালো করে? বললো, দিদি আমার বাড়িতে খুব অভাব চলছে, আমার ভাইটাকে একটা কিছু করে দিতে হবে। আমি ডেকে বললাম, যাও তুমি খেলায় মন দাও, আমি চাকরি করে দিলাম সঙ্গে সঙ্গে। কত এরকম ধরনের ঘটনা। ভুলাও চৌধুরী এখন অন্য পার্টি করতেই পারে, সেটা আমার কথা নয়। আমার কাছে এসছে দেখা করতে, দিদি আমি অর্জুন পুরস্কার চাই। আমি বললাম, দিতে পারি একটা কন্ডিশনে, তুমি 8টার মধ্যে 6টাতে তোমাকে গোল্ড জিততে হবে, তবে এশিয়ানে, তবেই তোমাকে এই কমনওয়েলথ গেমসে, তবেই তোমাকে আমি দেবো। এবং ও জিতেছিল 6টায়, ওকে আমি দিয়েছিলাম অর্জুন অ্যাওয়ার্ড, আমার মনে আছে। দ্রোণাচার্য বন্ধ হয়ে গিয়েছিল, আমি শুরু করলাম নাইমুদ্দিনকে দিতে হবে। কিন্তু শচীন তেন্ডুলকারের যে কোচ আচরেকার, তাকেও তো দ্রোণাচার্য দেওয়া হয়নি, কাজেই তিনি সবচেয়ে সিনিয়র। তাই শচীন তেন্ডুলকারের কোচ আচরেকারকে দিয়ে তারপরে আমি নাইমুদ্দিনকেও দ্রোণাচার্য দিলাম। এরকম তো কত ঘটনা জীবনে আছে। ন্যাশনাল কমিশন অন উইমেন আমার সময় তৈরি হয়েছিল। হিউম্যান রাইটস কমিশন আমি 21 দিনের ধর্ণা দিয়েছিলাম স্প্ল্যানেড স্টে, তখন আমি আপনাদের এখানকার এমপি। সেই অবস্থাতেই ভুলে গেছেন বিহারের মানুষ ভেজাল তেলের কথা? এই রাস্তায় কত রক্ত ঝরেছে আমি কিন্তু ভুলিনি। ভুলে গেছেন সিপিএম সেদিন এমন লাঠিগুলি নিয়ে তাড়া করলো, মিছিল করতে গিয়ে দেখলাম আমি একা দাঁড়িয়ে আছি, আমার সামনে পেছনে কেউ নেই, সবাই ভয়ে চলে গেছে। মনে রাখবেন, এই বেহালায় গুলি চালিয়ে রঘুনন্দন তিওয়ারিকে মারেনি আপনাদের পাশে। ঘটনাটা কবে ছিল? 1 আগস্ট। 8ই আগস্ট মারল বিমলা দেকে, হাওড়ার। কি হলো এটা? কি ওটা পরে আপনারা জানেন যে হাওড়ায় মারল বিমলা দেকে, রঘুনন্দন তিওয়ারি এখানে মারা গেল, কুচবিহারে মারা গেল রবিন বিমান হায়দার। আমি এগুলো ভুলে যাইনি। আর 16ই আগস্ট একদিকে দেখতে পাচ্ছেন বেহালায় যখন বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী, বাগবাজারে মায়ের বাড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সরাসরি প্রধানমন্ত্রীর কনভয় যখন পৌঁছচ্ছে, একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে বাগবাজারে মায়ের বাড়িতে যাবেন, সেখানে শ্রদ্ধা নিবেদনের পর তারপর তার
রোড শো রয়েছে, যে রোড শো শুরু হবে শ্যামবাজার থেকে এবং তারপর সিমলা স্ট্রিট পর্যন্ত সেই রোড শো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপনারা দেখতে পাচ্ছেন বাগবাজারে মায়ের বাড়িতে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কনভয় প্রবেশ করছে। বাগবাজারে মায়ের বাড়িতে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে মুহূর্তে তার কনভয় প্রবেশ করছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রীর একটি রোড শো করার কথা রয়েছে, যে রোড শো শুরু হবে শ্যামবাজার থেকে এবং সিমলা স্ট্রিট পর্যন্ত সেই রোড শো যাবে। আপনারা জানেন যে কলকাতা উত্তরের যিনি বিজেপি প্রার্থী তাপস রায়, তার হয়ে রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যখন বাগবাজারে মায়ের বাড়িতে প্রবেশ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়, দেখছেন সেই মুহূর্তের ছবি। রোড শো শুরু হবে, আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত আলোচনা এই পর্যন্ত। ছোট্ট একটা বিরতির পর দেখুন 7টায় বাংলা। চোখ রাখুন এবিপি।